চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক, আরও মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও সাদেক খান। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের, অসম ও দেশের স্বার্থবিরোধী হওয়ার অভিযোগ। ঋণের অধিকার নিশ্চিতের তাগিদ প্রধান উপদেষ্টার, জলবায়ু সম্মেলনের লিডার্স অ্যাকশন সামিটে ভাষণ আজ। জানুয়ারিতে আসছে নগর পরিবহন, বিশেষ প্রণোদনা দাবি বাস মালিকদের, যৌক্তিক ব্যবসায়িক মডেল প্রণয়নের পরামর্শ। নেত্রকোনার উকিল দম্পতির ত্রাসের রাজত্বে নির্যাতিত দলীয়রাও, বিরোধীদের জীবন ছিল ফেরারি, লুটপাটে গড়েছেন সম্পদের পাহাড়। সরকারি কৃচ্ছ্রতা সাধনে দক্ষতা বিভাগ খুললেন ডোনাল্ড ট্রাম্প, প্রধান হিসেবে দায়িত্বে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। এবং ফিফা প্রীতি ফুটবলে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, বসুন্ধরা কিংস এরেনায় লড়াই শুরু সন্ধ্যা 6টায়। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন এবং অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানকে 3 দিন ও একই থানার হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। আজ বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। এসব চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সব সংস্কারে তাদের হাত দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।
বুধবার সকাল 10:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর কালীবাড়ির নিজ বাসভবনে একথা বলেন তিনি। বলেন, এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোটে অংশ নিতে পারে। আর ভোটের যে সিস্টেম আওয়ামী লীগ তৈরি করে গেছে সেগুলো নির্মূল করাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের একটি সাইড ইভেন্টে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মন্তব্য করেন। তিনি বলেন, ঋণের অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নে এ গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফিন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শীর্ষক আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবর্ন পারমার ডাচ যুবরাজ জাইম বার্নার্ডো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ডক্টর ইউনুস বলেন, একজন কৃষককে ঋণের সুযোগ দেয়া হলে তিনি একজন উদ্যোক্তা হতে পারেন। বলেন, প্রতিটি ব্যবসার জন্য অর্থ ও বিনিয়োগ প্রয়োজন। Human being is a very creative being. To put them into some kind of a free food, free money situation, you are humiliating, you are insulting the human being. At this level, you don't make money anymore. It is a social business. You do the business to solve the problem, rather than make money for yourself. ক্ষুদ্র ঋণের অগ্রদূত হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত অধ্যাপক ইউনুস বলেন, দেশগুলোতে ব্যাংকিং ব্যবস্থার নতুন নকশা তৈরি করতে হবে, যাতে কৃষকদের জন্য ঋণ সুলভ হয়। We have to find a banking system completely different than having a big signboard, big office, big lobby, and so on. That's the wrong way of talking about businesses. Banking. That banking is for the rich guys, big guys, and so on. They feel comfortable. They feel safe coming to that bank. The person who has a little card, he or she feels safe too. এ সময় ডাচ উদ্যোক্তা উন্নয়ন ব্যাংক FMO এর পরিচালক অধ্যাপক ইউনুসের ঋণের অধিকারের প্রতি যে নৈতিক সমর্থন জুগিয়েছেন তার প্রশংসা করেন। মাহমুদ হাসান, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP29 এর ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিটে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 3টার মধ্যে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল শুরু হয়েছে জাতিসংঘের এই বার্ষিক জলবায়ু সম্মেলন। গতকালই এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্মেলন উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে অবস্থান করছেন ডক্টর ইউনুস। ঢাকার দুঃখ যানজটকে নির্বাসনে পাঠাতে নগর পরিবহনকে চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অধীনে চলবে রাজধানীর সব গণপরিবহন, যাতে দূর হবে বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা, নিরসন হবে যানজটের। নিয়ন্ত্রক সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, পরিবহন খাতের সংস্কারের এই উদ্যোগ জানুয়ারি নাগাদ আলোর মুখ দেখবে। উদ্যোগকে স্বাগত জানালেও আনফিট বাসের লোকসান পুষিয়ে উঠতে বিশেষ প্রণোদনার দাবি করছেন পরিবহন মালিকরা। ঢাকা নগর পরিবহনকে টেকসই করতে যৌক্তিক বিজনেস মডেল প্রণয়নের উপর জোর দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় হাসান ওয়ালির রিপোর্ট। লক্কর ঝক্কর বাসে এমন দুঃসহ যাত্রা যেন ঢাকাবাসীর নিয়তি। বিভিন্ন সময়ে নানা উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই, উল্টো বেড়েছে দুর্ভোগ বিড়ম্বনা। স্বস্তি ফেরাতে ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক স্বপ্ন দেখেছিলেন বাস রুট রেশনালাইজেশনের, যার আওতায় এক ছাতার নিচে আসবে ঢাকার সব বাস।
কিন্তু বিগত সরকারের শক্ত রাজনৈতিক সিদ্ধান্তের অভাব আর পরিবহন মালিকদের সিন্ডিকেট দৌরাত্মে সফলতার মুখ দেখেনি এই প্রোগ্রাম। 2021 সালের ডিসেম্বরে সীমিত পরিসরে চালু হলেও কিছুদিনের মধ্যেই লোকাল বাসে পরিণত হয় নগর পরিবহন। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ফের চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। এর আওতায় 42 রুটে চলবে ঢাকার সব বাস। যদি সরকারিভাবে এটার শৃঙ্খলা ফিরে আসে তাহলে অনেক ভালো হবে। জনগণ যে বাসে যাতায়াত করে এটা ভোগান্তিটা অনেকটা কমবে। একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে আগে যাবে, কে যাত্রী উঠাবে, দেন হচ্ছে হ্যাসেল। যদি করা হয় ভালো, কিন্তু আমাদের তো অনেক কথাই বলা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে নগর পরিবহনের আওতায় এক রুটে চলবে এক কোম্পানির বাস। যাত্রী ওঠানামা হবে নির্দিষ্ট স্টপেজে, থাকবে আধুনিক টিকিট ব্যবস্থাপনা। সমন্বিত একটা এফোর্ট লাগবে। এই যে কোম্পানি বেসড অপারেশন, এটা ওনারা বলছে ঠিকই, কিন্তু আসলে ফাংশন করবে কিভাবে সেটার একটা ওরিয়েন্টেশন আমরা দিব। সংস্কার কর্মসূচির মধ্যে এটা ইচ্ছাকৃতভাবে এটাকে আনছি যে পাবলিক ট্রান্সপোর্টকে এনশিওর করতে হবে। উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্ব। সেক্ষেত্রে আর্থিক লোকসান এড়াতে বিশেষ পরিকল্পনার দাবি তাদের। আর উদ্যোগ সফল করতে বিজনেস মডেল প্রণয়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাসের মালিক যারা আছে তার একটা যদি ভালো বিজনেস মডেল তৈরি করা যায় গবেষণা ভিত্তিক, তাদের লোকসানে পড়ার কোনো সুযোগ নাই এবং যাত্রীরা ভাড়া বাড়ান নিয়ে যে শঙ্কা করছে সেটাও সুযোগ নাই, কারণ এখানে ভর্তুকি দেওয়ার আসলে সুযোগ আছে সরকারের। বিদ্যমান অবস্থাকে অস্বীকার করলে চলবে না। তো এই ক্ষেত্রে যদি নতুন কোনো সিস্টেম বা ব্যবস্থাপনা আমরা প্রবর্তন করতে যাই বা কার্যকরী করতে যাই, সেক্ষেত্রে যারা বিদ্যমান আছেন তাদেরকে যদি সরাই দিতে হয় তাহলে তাদের একটা ক্ষতিপূরণের বিষয় আসে। আবার তাদেরকে যদি সম্ভব হয় তাহলে অ্যাবজর্ব করে নিতে হয়। নগর পরিবহনে যুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছে ৬২টির বেশি কোম্পানির ১,০০০-এর বেশি বাস। ৩০ নভেম্বর পর্যন্ত থাকছে আবেদনের সুযোগ। দৃশ্যমান আর অদৃশ্য সিন্ডিকেট ভেঙে ঢাকার সড়কে ফিরবে শৃঙ্খলা। সবার জন্য নিরাপদ হবে গণপরিবহন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার সড়ক ব্যবস্থায় সত্যিকারের সংস্কার আনবে, এমন প্রত্যাশায় দিন কাটছে নগরবাসীর। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির মারা গেছেন। বুধবার ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ চট্টগ্রামে নেয়ার পর তার জানাজার সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এদিকে বেগম রোজি কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরের সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। আপনিও বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে তার জন্ম। একাধারে কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি, গীতিকার হিসেবে সৃজনশীলতার অতুলনীয় মেলবন্ধন ঘটিয়ে কোটি পাঠকের হৃদয় জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন হুমায়ুন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস নন্দিত নরকে। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার।
মধ্যবিত্ত জীবনের বিচিত্র কথকতাকে সহজ সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন প্রায় 5 দশক ধরে। সাবেক এমপি অসীম কুমার উকিলের ইশারায় শাসন হতো নেত্রকোনা। প্রভাব খাটিয়ে শুধু অঢেল সম্পদের মালিকই বনে যায়নি উকিল পরিবার, কথা না শুনলে নিজ দলের নেতাকর্মীদের নির্যাতনেও তারা ছিল সিদ্ধহস্ত। অনেকেই বাধ্য হয়েছেন ফেরারি জীবন কাটাতে। সব মিলিয়ে গোটা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে উকিল দম্পতি। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাউথ পাড়া এলাকা ৭৩ শতক জায়গায় নির্মিত উকিল বাড়ি একসময় ছিল প্রভাবশালী নেতাদের আনাগোনা, এখন ভুতুড়ে। এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ হতো কেন্দুয়া ও আটপাড়া উপজেলাবাসীর ভাগ্য। অবকাঠামো নির্মাণের বরাদ্দ করা বিপুল অর্থ হাপিস করেছে উকিল পরিবার, অভিযোগ স্থানীয়দের। সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে তাদের জমি বাড়ি। পাচারের টাকায় বিদেশে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি, এমন খবর রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগ আছে এই উকিল দম্পতির নির্দেশে বহুবার হামলার শিকার হয়েছেন ভিন্ন মতের মানুষ। এলাকায় থাকতে পারেননি তারা, জীবন কাটাতে হয়েছে ফেরারি হয়ে। দীর্ঘ সময় একটা দুর্বিষহ জীবনযাপন আমরা করেছি। বিশেষ করে আমাদের কেন্দুয়াতে ৪৫টি মামলা হয়েছে এই ১৫ বছরে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন উপজেলায় বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে এত মামলা হয়েছে কিনা আমি জানি না। উনাদের আমলে কেন্দু আটপাড়ার সন্ত্রাসের একটা বিশাল একটা অবস্থান এই এলাকায় তৈরি হয়ে গেছে। অসীম কুমার উকিলের জন্মভিটা কিশোরগঞ্জে। ১৯৯৯ সালে কেন্দুয়ায় একটি টিন শেড ঘর গড়েন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হন অপু উকিল। আর ২০১৮ সালে নৌকায় ভর করে এমপি হন অসীম। কায়েম হয় তাদের ত্রাসের রাজত্ব। তাদের দাপটে কোন ঠাসা ছিলেন নিজ দলের অনেক কর্মীও। বোঝা যায় যে কতটুকু উন্নয়ন হয়েছে। লক্ষ লক্ষ টাকা দিচ্ছে হাসপাতাল উন্নয়ন করতো, চাইলো তারা ভোট দিল হাসপাতাল। উকিল বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত পাহারাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, ৫ আগস্টের পর থেকে এই বাড়িতে ভুতুড়ে পরিবেশ। দাদা বৌদিরা এখন কোথায় আছে ওদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ হয় না, কোথায় আছে আমি বলতে পারবো না। দাদা নাম্বারও নাই আমার কাছে, আর তারাও কোনো কথা বলে না। আত্মীয় স্বজন আছে, তারাও বলতেছে যে হ্যাঁ আছে ইন্ডিয়াতে, কোথায় তাও যাই না। তার সাথে তারা আমাকে জানাইছে আর কি আছে, তারা দুইজনই আছে। এমপি থাকাকালে এই উকিল দম্পতির বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। মামলা করেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার। অভিযোগে বলা হয়, লুটপাটের টাকায় ঢাকার উত্তরা, ধানমন্ডি, পূর্বাচলে বাড়ি ও প্লটের মালিক হয়েছেন তারা। জমি ও বাড়ি রয়েছে নানান জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ পাচ্ছেন না জেলেরা, ফলে বাজারগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও বেশ চড়া। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আজকের বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আসিফ, আপনি ঠিকই বলেছেন যে নিষেধাজ্ঞার পরে ধারণা করা হচ্ছিল যে ইলিশের সরবরাহ বাড়বে, কিন্তু প্রথম 2 দিন সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখন কিন্তু ইলিশের আকাল দেখা দিচ্ছে। যদিও বরিশাল হচ্ছে ইলিশের বাড়ি কোথায়, বরিশাল চাঁদপুর, সেই বরিশাল চাঁদপুরে কিন্তু ইলিশের সরবরাহ অনেকটাই কম। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের নানান রকম বক্তব্য আমরা শুনেছি। ক্রেতারা বলছেন যে ইলিশের দাম আগের চেয়ে অনেক কোনো কোনো ক্ষেত্রে বেশি, আবার বিক্রেতারা বলছেন যে দাম মোটামুটি স্বাভাবিক আছে। যদি একজন বিক্রেতার সঙ্গে যদি একটু কথা বলি, ইলিশের দাম কীরকম এখন আজকে? আজকে মোটামুটি স্বাভাবিকের ভিতরে আছে। কালকে এই মাস ২৭-২৮ গেছে, আজকে ২৬,০০০। তবে
এখানকার বিক্রেতারা বলছে দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু ক্রেতারা বলছে যে দাম নাগালের বাইরে। তবে এখন যেহেতু শীতের মৌসুম পড়ছে, সুতরাং ইলিশের সরবরাহ একটু কমে যাবে। তবে নিষেধাজ্ঞা যেহেতু সফল হয়েছে, আশা করা যাচ্ছে আগামী যে মৌসুম, সেই মৌসুমে ইলিশের সরবরাহ বাড়বে এবং তখন কিন্তু নাগালের মধ্যে, অর্থাৎ দাম নাগালের মধ্যে থাকবে। আমাদের মৎস্য বিভাগ যেমনটা বলেছে যে এবার ইলিশের যে সরবরাহ সেটি বাড়বে এবং তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইলিশ মিলবে বরিশালে, এমনটাই বলছেন তারা। তবে আমরা যে বাজার ঘুরে দেখেছি, সকালবেলা ইলিশের সরবরাহ কিছু বেশি থাকলেও এই মুহূর্তে কিন্তু ইলিশের সরবরাহ সেরকম তা নেই বললেই চলে। তবে আবারও হেসে উঠবে রূপালী ইলিশে, এমনটাই বলছেন বিক্রেতা, ক্রেতা এবং জেলেরা। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইলিশ নিয়ে সবশেষ তথ্য। আসিফ। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান মিরন। যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্দোলনে স্থবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী নানান দাবিতে মাঠে সরব সবাই। এতে সেশন জটে নাকাল শিক্ষার্থীরা। কবে সবকিছু ঠিকঠাক হবে তা নিয়ে উদ্বেগ আর হতাশায় দিন কাটছে তাদের। কর্তৃপক্ষ বলছে দ্রুতই হবে সবকিছুর সমাধান। চলতি বছর ঈদুল আজহার ছুটির পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিল, কোটা সংস্কার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ থাকার পর দুয়ার খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। চলছে ক্লাস পরীক্ষাও। তবে তীব্র সেশন জটের কবলে পড়ে হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করছেন তারা। ক্যান্সার যেমন একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, একজন জীবনকে ধ্বংস করে দেয়, সেশন জটে একটা ছাত্রের ক্যান্সারকে, ছাত্র জীবনকে ধ্বংস করে দেয়। লালিত স্বপ্ন ভঙ্গের উদ্বেগ, উৎকণ্ঠা কাটছে না শিক্ষার্থীদের। সুরাহা কবে মিলবে কেউ জানে না। তবে শিক্ষকদের আন্তঃকোন্দল, উত্তরপত্র কাটায় উদাসীনতা সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা আসলে কাজে মনোযোগী না এবং তারা অ্যাক্টিভলি কোনো কাজ ফাংশন করে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্টে বলতে গেলে যে এখন সেশন জট বিদ্যমান। এরই মধ্যে বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগে সেশন জটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগটি প্রতিষ্ঠার 10 বছর চললেও স্নাতকোত্তর শেষ করতে পারেননি প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়া একাধিক বিভাগে স্নাতক শেষ করতেই সময় লাগছে 5 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 8 থেকে 9 বছর পর্যন্ত সময় লাগছে, যার কারণে আমাদের মাঝখানে একটা হতাশা। শিক্ষকদের দাবি, বারবার নিয়োগের উদ্যোগ নিতে দেখা গেলেও অদৃশ্য কারণে তার বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং নিয়মের মাধ্যমে সব প্রতিষ্ঠান চলতে শুরু করবে, তখন আমার বিশ্বাস এগুলো অতি দ্রুত ওভারকাম হয়ে যাবে। দ্রুত সেশন জট কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। এই বিষয়গুলোকে কিভাবে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এই সেশন জটটা আমরা মুক্ত করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বার্থে সেশন জট কমানোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জনবল সংকটে প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে নরসিংদীর 3 রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ লাখো যাত্রী। স্টেশনের বিপজ্জনক সিগন্যাল পয়েন্ট অতিক্রম করে মাঝ লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। সংশ্লিষ্টরা বলছে লোকবল নিয়োগের পর বন্ধ স্টেশনগুলো শীঘ্রই সচল করা হবে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, জানালায় স্টেশন বন্ধের সাইনবোর্ড ঝুলানো। স্টেশন মাস্টার না থাকায় ও লুপ লাইনের সিগন্যাল মোটর চুরি হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে প্রায় 3 বছর ধরে। একই অবস্থা নরসিংদীর শ্রীনিধি ও ঘোড়াশাল স্টেশনেরও। প্ল্যাটফর্মে নয়, মাঝের লাইন দিয়ে আসছে ট্রেন। ভোগান্তিতে অসুস্থ বৃদ্ধ নারী সহ যাত্রীরা। সময় চলে যায় অনেক সামনে, তারপর আবার ওইদিকে চলে যায় অনেক দূরে, তো লোকজন নামতে পারে না, আবার উঠতেও পারে না, দৌড়াতে হয় ট্রেনের পিছন পিছন। এই যে দেখতেছেন আপনার সবকিছু অকেজ অবস্থায় পড়ে আসছে। মোটর চুরি হয়েছে, এক জায়গায় চুরি হয়েছে মোটর, ওই মোটরটা এখন দেওয়া হয় নাই। একদিনে প্রায় 1200 থেকে 1300 যাত্রী মনে আসা যাওয়া করে প্রতিদিন, কিন্তু তারা উঠতে পারে না। হয়তো কেউ আটকে যায়, কেউ ধরে যাইতে পারে, এরকম হয়ে যায়, তো দুর্ঘটনা প্রতিদিন ঘটতেছে।
দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র, অন্যদিকে প্ল্যাটফর্ম ও রেললাইন দখল করে তার উপর বসেছে অবৈধ দোকানপাট। চলে না এলে দোকান পাচ্ছি এখানে রেললাইন চালু থাকে আমরা বসতে পারতাম না, তাছাড়া আমাকে দারিদ্র সমস্যা ফেরে টান, এই জন্য আর কি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুত জনবল নিয়োগ করে স্টেশনগুলো চালু করা হবে। নিয়োগ প্রদান না করেন তারা আরও যে সমস্ত স্টেশন চালু আছে ওগুলো বন্ধ হয়ে যেতে পারে। অতি দ্রুততার সহিত স্টেশন মাস্টার নিয়োগ দিলে বন্ধ স্টেশনগুলি চালু করা হবে। ভোগান্তি কমাতে বন্ধ স্টেশনগুলো সংস্কার করে চালুর দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ পাহাড়বাসী, রাত দিন চলে হাতির তাণ্ডব, দুমড়ে মুচড়ে দেয় বাড়িঘর, দোকানপাট, নষ্ট করে ফসলি জমি। তাই ভর দুপুরেও মানুষ শূন্য থাকে হাটবাজার, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন চিত্র এখন রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নে। সংশ্লিষ্টরা বলছেন, বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে হাতির উপদ্রব কমবে না। রাঙ্গামাটি লংগদুত উপজেলার ভাসান্যদম ইউনিয়নের খাগড়াছড়ির বাজার। নামে বাজার হলেও বসেনি কোনো হাট, বেশিরভাগ দোকান বন্ধ, ঝুলছে তালা, নেই মানুষের আনাগোনাও। তাই চারপাশে শুনশান নীরবতা। স্থানীয়রা বলছেন, এখানে প্রায়ই প্রতিদিনই চলে বন্য হাতির তাণ্ডব। ভয়ে ঘর ছেড়ে বাইরে আসে না এ অঞ্চলের মানুষ। মূলা ক্ষেত আমার একদম মাটির সাথে মিক্স করে দেয়, খেয়ে ফেলায়, ফাড়ায় নষ্ট করে ফেলায়, মানুষের ক্ষয়ক্ষতি করে, ঘর ভেঙে ফেলে, মানুষের বাসা থেকে চাউল ডাউল এগুলো সব ভাঙে নিয়ে যায়। শুধু খাগড়াছড়ি পাড়া নয়, বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে একই ইউনিয়নের ঘনমোড়, চাইল্লাতলি ও পানিছড়া এলাকাবাসীও। প্রতি বছরে 200 লোকের ক্ষতিগ্রস্ত হয়, প্রতি বছর 2-1 মানুষ হাতিয়ে মারে আমার ইউনিয়ন থেকে। বন বিভাগ থেকে আমাদেরকে দায়িত্ব দিছে যে এলাকায় রাত্রবেলা হাতি আসলে মানুষের ক্ষতি করে, আমরা মানুষকে সচেতন করি, ডাইকে দিই। বনশূন্য পাহাড়ে নতুন বনায়নে মানুষের সহনশীল ভূমিকা না থাকলে লোকালয়ে বন্য হাতির উৎপাত কমবে না বলছেন বন কর্মকর্তারা। যে অঞ্চলগুলো আগে ভালো বন ছিল, হাতির খাবার ছিল, সেই অংশগুলোতে কিন্তু এখন মানুষ ঢুকেছে। সারা বাংলাদেশের চিত্রই কিন্তু তাই। মানুষকে আসলে হাতির জন্য কিছু স্পেস দিয়ে দিতে হবে, সেই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আর যেসব জায়গায় হিলের ক্ষতিগ্রস্ত হয়েছে বন, প্রাকৃতিক বন, সেই জায়গায় আবার প্রাকৃতিক বন ফিরিয়ে আনতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ে বন্য প্রাণীর অভয়াশ্রম আর খাদ্য সংকট নিরসন করা না গেলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। রাত্রেবেলা তাকে টেলিফোন করছে, তুমি এটা দেখো তো তাড়াতাড়ি। রাত্রেবেলা এটা বলছে, যা ওরা জানে কিছুর জন্য টেলিফোন করেছিলাম। এইটা মানে এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে একটু বলে যে লোকজন একটু অদরযোগ। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি দেখেছি ডিমের দোকান বন্ধ করে দিয়েছে সব। অর্থাৎ আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্য মূল্য বিষয় অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না। অধৈর্য হবে, কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা হিসেবে পেল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি, বাট এটাই যে মানুষের দোষ। আমি গালাগালি খেয়ে যে আমার ছোটো ভাই মাঝে মাঝে ও বাইরে থাকবে, সে যে ভাই এগুলো আপনি দেখবেন না কোনো দিন, সে কি ফেসবুক না কথা আমার তো নাই। আপনাকে যে গালি দিচ্ছে, ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে। আমি ইলিশ মাছ দিলাম 3000 টন, 5,30,000 টন তো একটা সিজনে। আমি প্রধানমন্ত্রী এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড, সালাম, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে জীবিত প্রধানমন্ত্রী আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ, এটা আমার গালি তো জানা যাও। এরকম ডিফিকাল্ট ডিসিশন আমাদের নিতে হয় মাঝে মাঝে। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমি মনে করি, আমাদের প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রজেক্ট করি না, তো ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো করে। এটা যারা আমার সহকর্মীরা যারা তারাও দেখতে পাচ্ছেন।
যে অনেক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয় না। তবে আশার কথা, খুশির কথা, আমরা যদি ভেরি গুড রেসপন্স ফ্রম অল কোয়ার্টার্স অফ দি সোসাইটি অ্যান্ড অল কোয়ার্টার্স অফ দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওনারা জানেন আমাদের যারা আছে তারা। দর্শক, সরাসরি শুনছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য। দুপুর 12টার সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। এখন থেকে ইরানের ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করা যাবে রাশিয়ায়। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য মস্কো টাইমস। রুশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবেলায় দেশ দুটি এই পদক্ষেপ নিয়েছে। ইরানের আন্তঃব্যাংক নেটওয়ার্ক শেতাবকে রাশিয়ার সমতুল্য মির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সম্ভব হয়েছে কার্যক্রমটি। বর্তমানে ইরানিরা রাশিয়ার এটিএম বুথ থেকে অর্থ তুলতে পারছে। ভবিষ্যতেও তারা দোকানে কেনাকাটার সময়ও কার্ড ব্যবহার করতে পারবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং রাজনীতিবিদ ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে। বিভাগটি কেন্দ্রীয় সরকারের ব্যয় ও সরকারের আকার কমানোর উপর গুরুত্ব দেবে। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর মিশনে নামার পরিকল্পনা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কারিগর হিসেবে উঠে এসেছিল ইলন মাস্কের নাম। এবার সত্যিই মার্কিন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন এই ধনকুবের। নিজ প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ নামের নতুন বিভাগের প্রধান হিসেবে মাস্ককে দায়িত্ব দিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথভাবে বিভাগটির দায়িত্ব সামলাবেন তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দুই অসাধারণ ব্যক্তিত্ব একসঙ্গে তার সরকারে কাজ করবেন। আমলাতন্ত্রের অবসান ঘটিয়ে, বিধিনিষেধের নাকপাশ কাটিয়ে, অযথা খরচ কমিয়ে মার্কিন সংস্থাগুলোর পুনর্নির্মাণ করে দেশকে এগিয়ে যেতে সাহায্য করবেন, যা যুক্তরাষ্ট্রকে বাঁচাতে অত্যন্ত জরুরি। সংক্ষেপে এই বিভাগের নাম ডিওজিই। ট্রাম্প জানান, বিভাগটি সরকারের আকার ও বিধিনিষেধের বাড়াবাড়ি কমানোর দিকেও নজর দেবে। হোয়াইট হাউসের বাজেট ও ব্যবস্থাপনার সঙ্গেও কাজ করবে তারা। তবে বিভাগটির পূর্ণাঙ্গ কাঠামো কেমন হবে এখনো পরিষ্কার নয়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে প্রথম দিনেই বেশ কটি নির্বাহী আদেশ দিতে পারেন তিনি। শুরুতেই চড়াও হতে পারেন অভিবাসীদের উপর। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেসবও বাতিল করে দেবেন ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24। চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়াম করতে থাকা লোকদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৩ জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত 7:45টার দিকে এই ঘটনা ঘটে। ৬২ বছর বয়সী গাড়ি চালক পালানোর সময় নিজেকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছিলেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহ বিচ্ছেদের পর মানসিক আঘাত পেয়ে কাণ্ড ঘটিয়েছেন তিনি। মঙ্গলবার ভয়াবহ এই ঘটনায় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঝুয়াই শহরের বাসিন্দারা। দর্শক, নিউজ 24 এর সঙ্গে মুখোমুখি হয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সচিবালয়ে।
দায়িত্ব নিয়েছে সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকারের আমল থেকেই মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে মানুষ আসলে এখনো বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি নিজে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে আসলে? একই সেম চ্যালেঞ্জ দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ। এবং আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে মানে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি যে ব্যবসাকে আরও বেশি মানে সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ালে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে এটার একটা সুস্থ সমাধান আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনি কি আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে? সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। সেই প্রচেষ্টার কোনো ঘাটতি নেই সে ব্যাপারে মানে আই ক্যান এশিওর। এটা কতদিন সময়টা কি আপনার কাছে মনে হচ্ছে? I wish I can do it tomorrow. সো আমি যদি আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি তাহলে আমি খুব খুশি হব। সেটা আপনি নিজেই বুঝতে পারছেন যে যতটুকু সম্ভব আমরা আমাদের পরিশ্রমের কোনো রকম কোনো ঘাটতি রাখছি না। কিন্তু সেটা বলছে সরবরাহের কথা বলছে, সরবরাহ কি চট করে হয় মানে উপদেষ্টা? না অবশ্যই না, অবশ্যই না। সেক্ষেত্রে কি বাট সেই ক্ষেত্রে যে ডিসকানেক্টগুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে মানে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেটের একটা বড় কথা আছে, আপনি নিজেও ব্যবসায়ী, সেক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়ে আপনার আসলে কি? আমার এই মুহূর্তে এই জরুরি আমি একটা সবার মধ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট টাইম উই উইল টক। Of course we don't want it. I mean this is not really the idea. The idea is to have a competitive মানে আমরা একটা প্রতিযোগিতামূলক ব্যবসায় অসম্ভব রকম আগ্রহী। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা আপনি রাইটলি বলেছেন যে ব্যবসায়ী এবং আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি। আমি যতগুলো ব্যবসা করে ব্যক্তিগতভাবে করি প্রত্যেকটা ব্যবসায় আমি প্রতিযোগিতার মানে সম্মুখীন হয়েই বাজারে নিজের অবস্থানকে তুলে ধরি এবং আমি তদ্রূপভাবেই আমি মনে করি আমি নিজেও একজন ভোক্তা আপনার মতো। আমি মনে করি যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাটাই আমার কাজ। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি দর পতন বিভিন্ন ঘটনা ঘটছে পণ্যভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই এবং আমরাও যে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আপনারা জানেন যে বন্যা এবং কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের আমাদের আন্দোলনের ফলে যে একটা সাময়িক সমস্যা হয়েছিল তার একটা সামগ্রিক প্রতিফলন হয়তো এখন হচ্ছে। আশা করা যায় আমি এবং আমার যত কলিগ আছেন সকলে মিলে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এই সরবরাহ পরিমাণটাকে যত বেশি বৃদ্ধি করতে পারি সেই প্রচেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা, নতুন বাণিজ্য উপদেষ্টা ডক্টর বশিরউদ্দিন। উনি বাজার ব্যবস্থা নিয়ে নিজের আশার কথা জানালেন, বললেন যে খুব শীঘ্রই তাদের প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায়ে আসবে। মানুষের জন্য মানুষের যে উদ্বেগ আছে বাজার নিয়ে সেটা আসলে খুব সহসাই কেটে যাবে বলে উনি আসলে মনে করলেন। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপদেশটির অধিনায়ক সামু আলী। বসুন্ধরা কিংস এরেনায় দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
অনুশীলনে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তপু, রাকিব, মুরসালিনরা, যেটা দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন কোচ হেভিয়ার ক্যাভরেরা। হয়তো ফুটবলারদের চাঙ্গা রাখতেই এমন ভিন্ন কৌশল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক তপু বর্মন। সফরকারীদের ভুলের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। আমরা খুব ভালোভাবে জানি আমাদের কি করতে হবে কালকে, এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেটা যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি অবভিয়াসলি আমরা কালকে জিতব। মালদ্বীপকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে রাখছেন হেভিয়ার ক্যাভরেরা, তবে তা ভেঙে ম্যাচ জিততে চান লাল সবুজেরা। মালদ্বীপের বিপক্ষে জয়ের জন্য মুখে আছে ছেলেরা। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দ্বীপ দেশটিতে নিয়মিত আয়োজন করা হয় না ফুটবল লিগ, তারপরও ফিফা প্রীতি ম্যাচে ভালো করার প্রত্যয় অধিনায়ক সামু আলীর কণ্ঠে। জয় নিয়ে দেশে ফিরতে চান তারা। আমরা নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এই ম্যাচ সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। মালদ্বীপের সাথে অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, যদিও লাল সবুজদের আত্মবিশ্বাসের বড় জায়গা। শেষ 5 ম্যাচে দ্বীপ দেশটির বিপক্ষে 1 ম্যাচ হেরেছে হেভিয়ার ক্যাভরেরার দল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়রা। মঙ্গলবার রাতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আরব আমিরাত থেকেই গিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, বাকিরা ফিরেছেন দেশে। আপাতত মাহমুদুল্লাহ হৃদয়রা বিশ্রামে কাটাবেন। এদিকে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া নাজমুল শান্তর জায়গায় স্কোয়াডে ফিরেছেন শাহাদাত দীপু। আর এই ছিল নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।